ফুট ডানো। সকাল সকাল কাশি মামার বাড়িতে হাজির হয় তোজো একদিন। যদুদা, ও যদুদা! আরে আরে, এত হাত ডাকের কি হয়েছে শিখু বাবু? কাল কি বলেছিলে মনে আছে তো? কত কিছুই তো বলি, মনে তো কিছু নাই। নতুন একটা খাবার খাওয়াবে বলেছিলে। ও এই কথা, খাবার তো তৈরি। ওমা, কি গো, কি স্পেশাল খাওয়াচ্ছ তুমি চিকুকে শুনি? মাছের প্যাটি আর ফ্রেঞ্চ অমলেট। যদুদা, এই নাম আর এই রান্না তোমাকে কে শিখিয়েছে গো? আমাদের মধু গো, দাদা বাবুর বোনের মেয়ে। বাইরে কোথাও একটা থেকে ও শিখে এসেছে মনে হয়। তাহলে শুধু আর চিকু একা নয়, আমরা সকলেই পাত পেরে তোমার হাতে মাছের প্যাটি আর ফ্রেঞ্চ অমলেট খাবো। সকলে আনন্দ করে যদুদার হাতের রান্না করা খাবার উপভোগ করতে থাকে, আর যদুদাও পরম আনন্দে তাদের খাবার পরিবেশন পর্ব চালাতে থাকে। অনেকগুলো প্যাটি আর অমলেট উড়িয়ে চিকু, তোজো, তিন্নি, হুকাইয়ের আনন্দ আর ধরে না। পেটে হাত বোলাতে বোলাতে চিকু বলে উঠল, মনের মতো পেট ভরে খাওয়ার মতো সুখ দুনিয়ায় আর কিচ্ছু নেই। কি বলো যদুদা? কিরে, কি এত খাওয়া হলো তোদের? যদু দাদা আজ মধু দিদি শেখানো রান্না খাইয়েছে। মধুর শেখানো রান্না? সেটা আবার কি শুনি? মাছের প্যাটি আর ফ্রেঞ্চ অমলেট। দাদা বাবু, আপনার জন্য রাখা আছে, দেব? এখন না যদুদা, একজন গেস্ট আসছে। আমার মামার গ্রামের বাড়ির ওখানে থাকে, ও এলে দিও। আরে হরেন, এসো এসো ভাই, এসো এসো এসো। বলছি, আসতে অসুবিধা হয়নি তো? না না কাশিদা, লোকেশন দেখে চলে এসেছি। আর আপনার বাড়ি এখানকার সকলেই দেখছি চেনে। যদুদা, আমাদের জন্য কই তোমার বিখ্যাত রেসিপিটা এবার নিয়ে আসো দেখি। দিচ্ছি দাদা বাবু, গরম করতেছি। হরেন, ও হচ্ছে আমার ভাগনা তোজো, আর ওরা তোজোর বন্ধু চিকু, তিন্নি আর পুকাই। এরা সব কিন্তু এক একটা জিনিয়াস। পরে তোমাকে সেসব আমি বলবো। তারপর হরেন, তুমি কি এখন বলাগড়েই আছো? না, কাল এসেছি, আজই গ্রামে ফিরবো। কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই। কিরকম খবর? যেরকম খবর তোমরা ভালোবাসো। কোনো অসাধারণ ঘটনা? তাই তাহলে আমরাও শুনতে প্রস্তুত। তোজো বাবু, তোমাদের কাশি মামা আমাদের গ্রামে অনেক আগে ছোটবেলায় বেশ কিছুদিন ছিলেন, কিন্তু সেই গ্রাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে সুন্দর গ্রাম খুব বেশি দূর নয়, এই মাইল 40 হবে। সেখানে 15-16 হাজার লোকের বাস। অনেক ডেলি প্যাসেঞ্জার এদিক ওদিক চাকরি করতে যায়, তাদের মধ্যে কয়েকজন বড় অফিসারও আছে। কিছু লোক স্টেশন থেকে বেরিয়ে বাড়ির পথে চলেছে। সুরত বাবু এবং অবিনাশ বাবু স্টেশন থেকে বেরিয়ে সাইকেল রিক্সা ধরে বাড়ি ফেরার পথে। স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় 1.5 মাইল। এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে বা প্যাডেল ভ্যানে যাতায়াত করে। যাদের সঙ্গতি আছে তারা সাইকেল রিক্সার সাহায্য নেয়। মাসখানেক আগে, অর্থাৎ গেল মাসের প্রথম দিনে, সুরত বাবু আর অবিনাশ বাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন। অবিনাশ, জঙ্গলের রাস্তাটাই ধরতে হবে, বুঝলে? হ্যাঁ, আমাদের এই জায়গা খুব ভালো, দুশ্চিন্তা কিসের? আমাদের দুজনের সাথেই অনেকগুলো টাকা আছে, তারপর রাত অনেক হয়েছে। আজ ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো, কিন্তু এতটা রাত হয়ে গেল। আরে কিচ্ছু হবে না, চলো চলো। তারা দুজনেই বড় অফিসার, অনেক টাকা মাইনে পান তারা। সেই দিনই তারা মাইনে পেয়েছিলেন। স্টেশন থেকে মাইল খানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের রাস্তা আছে। সেই রাস্তা ধরতেই তারা দেখতে পেলেন
এক আজব ছায়া মূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ছায়া মূর্তি? সেটা কেমন? বলছি তখন রাত হয়েছে। আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো, স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না। তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব লম্বা, মাথায় অন্তত 9 ফুটের কম উঁচু হবে না। 9 ফুট? কি বলছো কি হরেন? হ্যাঁ দাদা, প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো মেয়ের মূর্তি, কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগরার মতো কাপড়। কিন্তু তার কাছে গিয়ে বোঝা গেল সে নারী নয়, পুরুষ। তার ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানসিক। তার হাতে ছিল লাঠির বদলে লম্বা এক গাছা বাঁশ। পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়েছিল। রিক্সা থামা। কি বিপদে পড়লাম অবিনাশ? সেই তো দেখছি সুরত, 9 ফুট লম্বা। কি অদ্ভুত মুখ বাবা! এ কি মানুষ না দানব? কি বিভৎস মুখ! কথা শেষ হতে না হতে সেই মানুষ গুলি যায়। বাবু, আমি পালাই। দানব বটে, পালাই আমি। অবিনাশ কি করবো এবার? সুরত, চলো পালাই। যদি প্রাণে বাঁচতে চাও, সঙ্গে যা আছে সব রিক্সার উপরে রেখে এখান থেকে সরে পড়ো। সব কেড়ে নিও না, না খেয়ে মরবে বাড়ির সব। প্রাণে বাঁচলে আবার সব হবে। সুরত ভাই, সব দিয়ে দাও। তারা প্রাণে বাঁচতেই চাইলেন। ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা, হাত ঘড়ি, আংটি, এমনকি ফাউন্টেন পেনটিও পর্যন্ত সেখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চক্কর দিলেন। পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিকশার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে। বাঁশ? হ্যাঁ, এটা আমারও জিজ্ঞাসা, বাঁশ কেন? সেই জন্যই তো তোমার কাছে এসেছি দাদা। পরের ঘটনাগুলো শোনো, তাহলে যদি কিছু উদ্ধার করতে পারো। এই ঘটনার 7 দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা। মৃণাল বাবু আমাদেরই দেশের লোক। মেয়ের বিয়ের জন্য তিনি কলকাতায় গয়না গড়াতে দিয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যার সময়ে ট্রেন থেকে নেমে গয়না নিয়ে হেঁটেই আসছিলেন। তিনিও জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে, কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমন ভাবে দাঁড়িয়েছিল যে ভালো করে কিছু দেখবার জয়ী ছিল না। কে ওখানে? সাথে কি আছে? কিছু না, কিছু না। ওরে বাবা রে, ভূত! যা কিছু আছে এখানে রেখে এক্ষুনি পালাও। এ আমার মেয়ের বিয়ের গয়না, এটা না দিতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। তাহলে প্রাণে মরো। না, মেরো না আমাকে। সেদিনও মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখিয়ে মৃণাল বাবুর গয়নাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল এক গাছা লম্বা মোটা বাঁশ। আবার বাঁশ? এই বাঁশেই যত সন্দেহ কাশি মামা। আমারও তাই মনে হচ্ছে। এরপর ঘটলো তৃতীয় ঘটনা। এই দিন কয়েক আগে শশীপদ, আমার প্রতিবেশী, কলকাতা থেকে ব্যবসা করে টাকা নিয়ে ফেরার পথে আবারও একই ঘটনা ঘটে। সকালে পুলিশ